আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো যথারীতি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি ক্লাস করতে চাচ্ছি। আশা করি তোমরা ক্লাসে মনোযোগী হবে এবং সবাই আজকে খাতা কলম নিয়ে বসেছো এবং প্রয়োজনীয় নোট অবশ্যই নেবে। এবং তোমাদের যদি কোনো জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং যদি তোমাদের কোন বিষয়টি ভালো লেগেছে, কোন বিষয়টি খারাপ লেগেছে এবং কোন বিষয়টি আরেকটু উন্নত হওয়া দরকার, সেটা তোমরা জানাবে। তো তোমরা তো নিজেরা দেখবেই এবং সাথে করে তোমাদের যারা গার্জিয়ান আছে তাদেরকেও দেখাবে, যাতে করে তারা আমাকে কোনো মূল্যবান পরামর্শ দিতে পারেন এবং আমি সুন্দরভাবে তোমাদের জন্য ক্লাসটি উপহার দিতে পারি। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা গভীর মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ থাকবো এবং তোমাদেরকে আমি একটি চমৎকার ক্লাস উপহার দিতে চেষ্টা করবো আমার তৌফিকুল্লাহ আলিল্লাহ। তো প্রথমে একটি প্রশ্ন তোমাদের জন্য, সেই প্রশ্নটি তোমরা উত্তর দিতে চেষ্টা করো যে কম্পিউটারের তথ্য রাখার জন্য কোন ডিভাইসের প্রয়োজন। মূলত আমরা যদি আমার নিজেকে নিয়ে চিন্তা করি, আমরা আসলে আমাদের যে তথ্যগুলো, আমাদের প্রতিদিনের যে জানার বিষয়, প্রতিদিনের যে কাজ, সেগুলো আসলে কোথায় থাকে? তাহলে তোমরা অবশ্যই বলবে যে স্যার, এটা আমাদের মস্তিষ্কে থাকে। তাহলে কম্পিউটারের মতো একটি সিস্টেমকে পরিচালনা করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন আছে একটি কাজ করা। সেটা হচ্ছে আমাদের তথ্যগুলো যেমন করে আমরা মস্তিষ্কে রাখি, ঠিক তেমনি ভাবে কম্পিউটারেরও কিছু তথ্য, কিছু স্মৃতি, কিছু কৌশল, কিছু কাজ, কিছু সফটওয়্যার কম্পিউটারকে কিন্তু রাখতে হয়। এবং এটা তথ্য রাখার জন্য ডিভাইসের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের ডিভাইসের প্রয়োজন হয়। আমরা গত ক্লাসগুলোতে ইনপুট ডিভাইস পড়েছিলাম। ইনপুট ডিভাইস দুটি পর্বে ভাগ করা ছিল এবং এই দুটি পর্বে ভাগ করা যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং ইনপুট ডিভাইস সম্পর্কে জানতে পারবে। এবং এই ক্লাসের আগের যে ক্লাসটি হয়েছে স্টোরেজ ডিভাইস, মেমোরি স্টোরেজ ডিভাইসের আজকের দ্বিতীয় পর্ব কিন্তু আমরা পরিচালনা করছি আমি। এবং গত ক্লাসটি যদি তোমরা মিস করতে না চাও তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং তোমরা অবশ্যই একটি বিষয় মিস করবে না, সেটা হচ্ছে মূল্যায়নের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে দিয়ে থাকবে। কম্পিউটারে তথ্য রাখার জন্য ডিভাইসের প্রয়োজন এবং এই ডিভাইসটিকে বলা হবে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস এটা হচ্ছে আজকের পাঠ আমাদের, যে আজকে আমরা পড়বো হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মেমোরি এবং স্টোরেজ ডিভাইস সম্পর্কে জেনে নিই। এই পাঠ শেষে তোমরা হার্ড ডিস্ক সম্পর্কে বর্ণনা দিতে পারবে, সিডি বা ডিভিডির জনপ্রিয়তার কারণ চিহ্নিত করতে পারবে, ফ্ল্যাশ ড্রাইভের জনপ্রিয়তার কারণ চিহ্নিত করতে পারবে, মেমোরি কার্ড এর ব্যবহার সম্পর্কে বর্ণনা দিতে পারবে। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক প্রথম তৈরি করেছিল 1956 সালে তৈরি করা হয়েছিল আইবিএম কোম্পানি, ইন্টারন্যাশনাল বিজনেস কোম্পানি আইবিএম কোম্পানি 1956 সালে তাদের মেইন ফ্রেম ও মিনি ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম ও মিনি ফ্রেম কম্পিউটারের জন্য ডাটা সংরক্ষণের জন্য তারা প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করেছিল। এবং হার্ড ডিস্ক গুলো অনেক বড় ছিল। বর্তমানে যে হার্ড ডিস্ক যেটি আমাদের একেবারে হাতের নাগালে চলে আসে, এই ধরনের কিন্তু হার্ড ডিস্ক ছিল না। তো হার্ড ডিস্ক গুলো কেমন ছিল? হার্ড ডিস্ক গুলো অনেক বড় ছিল। কেমন ছিল এটা সম্পর্কে আরো সামনে নিয়ে হয়ে যাচ্ছি। তো আজকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের করতেই পারি আমরা, যে 1956 সালে কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেছিল। এখান থেকে আমরা তিনটি প্রশ্ন করতে পারি, যে কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেছিল, কত সালে হার্ড ডিস্ক তৈরি করা হয়েছিল, হার্ড ডিস্ক কোন কোন কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছিল, আইবিএম কোম্পানি 1956 সালে কি তৈরি করেছিল। এখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। তো যাই হোক, আমি সামনে এগিয়ে যাচ্ছি। হার্ড ডিস্ক, আজকের কম্পিউটার গুলোতে 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইট হার্ড ডিস্ক লাগানো থাকে। এখন টেরাবাইট সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে গত ক্লাসটা দেখে আসতে পারো। এখানে তোমাদের জন্য লেখা হয়েছে যে টেরাবাইট
কত মেগাবাইটে কত টেরাবাইট হয়, কত গিগাবাইট হয়, আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করেছি এবং ক্যালকুলেশন করে কিন্তু দেখানো হয়েছে যে টেরাবাইট মানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে কম্পিউটারগুলোতে যে 500 গিগাবাইট থেকে যে টেরাবাইট 4 টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক রয়েছে, এটা কিন্তু একটা বিরাট ইতিহাসের একটা বিষয়। এটা কিন্তু আস্তে আস্তে পাড়ি দিয়ে তারপরে এভাবে চলে এসেছে। তো এই যে 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইট হার্ড ডিস্ক লাগানো হয়েছে, এই যে এটা হচ্ছে একটা 500 গিগাবাইটের আর এটা হচ্ছে 4 টেরাবাইটের। এখন একজন ইউজারের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হার্ড ডিস্ক উনি ব্যবহার করতে পারে। হার্ড ডিস্ক যেটা ছিল 1980 সালে 1 গিগাবাইট হার্ড ডিস্কের আকার ছিল, একটি ফ্রিজের সময়। বর্তমান সময়ে এটা যদি তোমাদেরকে বলি, তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। যাদের বাড়িতে কম্পিউটার আছে, যাদের বাড়িতে ল্যাপটপ আছে, তারা চিন্তা করতে পারো যে একটা হার্ড ডিস্ক আমাদের একেবারে এখন যে হার্ড ডিস্ক গুলো আছে, সেই হার্ড ডিস্ক গুলো একেবারে হাতের নাগালে, হাতের মধ্যে আমরা হাতের তালুতে রাখতে পারি। আর তখনকার সময় 1 গিগা হার্ড ডিস্কের আকার ছিল একটা ফ্রিজের সমান, এত বড়। এটা কত সালে ছিল? 1980 সালে ছিল। কত গিগা বাইট ছিল? এটা 1 গিগাবাইটের হার্ড ডিস্ক ছিল। আর বর্তমানে আমাদের 4 টেরাবাইটের হার্ড ডিস্ক আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করি। একেবারে অল্প একটা জায়গায় এটার মধ্যে ব্যবহার করা যায়। তো তখনকার সময় যে হার্ড ডিস্ক ছিল, এই 1 মেগাবাইট হার্ড ডিস্কের 1 মেগাবাইট হার্ড ডিস্কের জন্য $15,000 বা 12 লাখ টাকা খরচ করতে হতো, যা কিনা উন্নয়নশীল দেশ বা গরিব দেশগুলোর জন্য এটা একটি বিরাট একটি খরচ ছিল। বর্তমানে তো একেবারে খরচ কমে গেছে আমাদের কম্পিউটারের জন্য। অর্থাৎ 1 গিগাবাইট 1 মেগাবাইট এটা এখন আমাদের কাছে কোনো ব্যাপারই না। দেখা যেত এক সময় আমরা মেগাবাইট, আমার সর্বশেষ আমি যেটা সবচেয়ে লো কনফিগারেশনের যে কম্পিউটারটি ব্যবহার করেছিলাম, সেটা ছিল 320 গিগা হার্ড ডিস্ক ছিল। এটা অনেক বেশি দামি ছিল। দেখা যাচ্ছে যে এই ধরনের একটা কম্পিউটারকে সেট আপ করতে গেলে 50,000 থেকে 60,000 টাকা খরচ হয়ে যেত। আর বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা 1 টেরাবাইট ইউজ করতে পারি, তারপরে আবার এসএসডি লাগানো যায়। আস্তে আস্তে এত উন্নত করছি আমরা। এক সময় দেখা যেত যে 1997 সালে একটা সময় ছিল যখন দেখা যেত যে কম্পিউটারের হার্ড ডিস্ক অনেক দামি ছিল, কিন্তু বর্তমানে হার্ড ডিস্ক দাম ওই তুলনায় অনেক কমে গেছে। ওই সময় ছিল কি 1 মেগাবাইট সমান ছিল $15,000 বা 12 লাখ টাকা মতো খরচ। আর এখনকার হার্ড ডিস্ক গুলো এত ছোট হয়েছে যে এক্সটার্নাল হার্ড ডিস্ক গুলো যেগুলো আছে সেগুলো একেবারে হাতের মুঠোয় রেখে যায়। এটা একেবারে একটি ভিজিটিং কার্ডের চেয়ে একটু বড় একটা হার্ড ডিস্ক। কিংবা আমরা যে যারা বাসায়, তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করে, যারা স্মার্টফোনের জন্য যারা পাওয়ার ব্যাংক ব্যবহার করে, হার্ড ডিস্ক গুলো কিন্তু পাওয়ার ব্যাংকের মতোই, একটু হয়তো একটু কম বেশি বড় ছোট হতে পারে, কিন্তু এরকমই হার্ড ডিস্ক থাকে। এবং এই হার্ড ডিস্ক গুলো একেবারে হাতের মধ্যেই থাকে। অর্থাৎ একটি মোবাইলের মতো বড় একটা জিনিস, একটি মোবাইলের মতো যদি একটা জিনিস হয়, তাহলে এটা আর কত বড়? তাহলে এগুলো হচ্ছে আমাদের হাতের মুঠোয় কেটে যাচ্ছে। তারপর হচ্ছে এই হার্ড ডিস্ক গুলোতে, এই যে হার্ড ডিস্ক গুলো দেখো, এই হার্ড ডিস্ক গুলো যে এইগুলো থাকে হচ্ছে চাকতি। এই যে দেখো এখানে এই যে হার্ড ডিস্ক আছে, এটার মধ্যে কতগুলো চাকতি থাকে, এবং এটাকে বলা হুইল। এবং এই চুক্তি, আমি আবার ঠিক করছি, হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে, এই যে এগুলো হচ্ছে চাকতি, এই যে এগুলো হচ্ছে চাকতি, এই যে এখানে চাকতি পাচ্ছ, যাদেরকে বলা হয় ফ্লোটার। কিন্তু ফ্লোটার বলতে কিন্তু ফ্লোটার মেশিন নয়, এটা কিন্তু আবার আরেকটা বিষয়। এটা কিন্তু একটা আউটপুট ডিভাইস ফ্লোটার। এটা হচ্ছে প্রিন্টিং কাজের জন্য ব্যবহৃত হয়। এটা আমি যে ফ্লোটারের কথা বলছি এখন বর্তমানে তোমাদের, এটা হচ্ছে হার্ড ডিস্কের ফ্লোটার। এবং হার্ড ডিস্কটা কি থাকে, কতগুলো চাকতি থাকে, এবং এই প্রত্যেকটা চাকতিকে বলা হয় ফ্লোটার। করি তোমাদেরকে একটু বুঝাই।
তো তোমরা যদি টেরাবাইট সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা তোমাদের বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় চলে যাবে, অথবা আমার এই ক্লাস এর আগে যে ক্লাসটি ছিল সেই ক্লাসটি দেখে নেবেন। তো প্লটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা অ্যালুমিনিয়াম অ্যালয় একটা উপাদান, এটা দিয়ে তৈরি হয়েছে। এটা কাঁচ দিয়ে তৈরি হতে পারে অথবা এটা সিরামিকের তৈরি হতে পারে। সিরামিক মানে হচ্ছে তোমাদের যে ভাষায় যে দেখো তোমরা এটাকে বলে থাকো চীনামাটির বাসন বলে থাকো, যে চীনামাটি দিয়ে তৈরি, এটাকে কিন্তু সিরামিক বলা হয়ে থাকে। সিরামিকের হতে পারে, অথবা এটা কাঁচের হতে পারে, অথবা এটা প্লটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হতে পারে। তো এটা একটা চুম্বকীয় পদার্থ, এটা একটা পাতলা চুম্বকীয় পদার্থ দিয়ে তৈরি হয়। এই চুম্বকীয় পদার্থের উপরে তথ্য সংরক্ষিত থাকে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক যখন চালু হয় তখন এই প্লটার গুলো ঘুরতে থাকে। হার্ড ডিস্কে চালু করার সাথে সাথে এই প্লটার গুলো ঘুরতে থাকে এবং ঘূর্ণায়মান চাকতিগুলো সংস্পর্শে হার্ড ডিস্কে লেখাকে বা হার্ড ডিস্কে যে তথ্য থাকে তাকে এটাকে লেখা যায়, এটার উপরে লেখা যায় বা পড়া যায়। হার্ড ডিস্কের উপরে আমরা লিখতে পারি বা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো জমা রাখা যায় এবং আমরা পরে এটাকে প্রদর্শন করতে পারি। অর্থাৎ হার্ড ডিস্কে কতগুলো প্লটার থাকে, প্লটার গুলো ঘুরতে থাকে, ঘুরলে এইখানে আমরা কাজ করতে পারি। আমরা যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো এখানে জমা রাখা যায়, এখানে লেখা যায়, অথবা এটাকে এখান থেকে কোনো একটা তথ্য ইচ্ছে করলে আমরা করতে পারি। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এই যে তথ্যটা এটাও কিন্তু হার্ড ডিস্কে নির্দিষ্ট একটা জায়গায় জমা হচ্ছে। তো তথ্য ধারণ ক্ষমতার কারণে হার্ড ডিস্ক অত্যন্ত জনপ্রিয়। হার্ড ডিস্ক এখন আমাদের কাছে শেষ হয়ে যায়নি। হার্ড ডিস্ক আমরা আরো উন্নত হয়ে যাচ্ছে, এর পাওয়ার বাড়ানো হয়েছে। আগে যেখানে বেশি খরচ দিয়ে কম ধারণ ক্ষমতা হার্ড ডিস্ক ব্যবহার করা হতো, এখন কম দাম দিয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক বাজারে পাওয়া যায়। তাহলে হার্ড ডিস্কের কিন্তু একই রকম নয়, তা হার্ড ডিস্ক কিন্তু প্রকারভেদ আছে। হার্ড ডিস্কের প্রকারভেদ, হার্ড ডিস্ক কেমন? হার্ড ডিস্ক হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ইন্টারনাল হার্ড ডিস্ক এবং এক্সটার্নাল হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক দুই ধরনের হয়ে থাকে। পরে এখন এই ইন্টারনাল হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটারে লাগানো থাকে ভেতরে। এই যে ইন্টারনাল হার্ড ডিস্ক এটা কম্পিউটারের ভিতরে লাগানো থাকে, কিন্তু এক্সটার্নাল হার্ড ডিস্ক কিভাবে কাজ করে এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে দিয়েছি। এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউএসবি পোর্টের মাধ্যমে, এই যে এখানে এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক, যার কথা তোমাদেরকে বলেছিলাম যেটা খুব বড় হয় না, এটা হাতের মধ্যে রাখা যায়। এটা ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযোগ দিয়ে কাজ করে। এই যে এখানে ইউএসবি পোর্ট আছে, এই পোর্টের সাথে সংযোগ দিয়ে ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে কাজ করে দেয়। আরেকটা হচ্ছে সিডি বা ডিভিডি। সিডি বা ডিভিডি অত্যন্ত জনপ্রিয় একটি তথ্য সংরক্ষণ ডিভাইস। এটাকে তথ্য সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সিডি বা ডিভিডির নিচের দিকে একটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থাকে, যার দুপাশে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। তাহলে হার্ড ডিস্কের গঠন কেমন, সরি সিডি বা ডিভিডির গঠন কেমন? এটা হচ্ছে নিচের দিকে একটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থাকে, এই যেগুলো অ্যালুমিনিয়ামের পাত থাকে এবং যার দুপাশে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। ওকে, সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ সিডি বা ডিভিডি প্লেয়ার চালানোর জন্য এটা আমরা কি ব্যবহার করে থাকি? লেজার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে সিডি বা ডিভিডির জনপ্রিয়তার কারণ কি? এটাতে বুঝতে পেরেছে আশা করি যে সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে কি ব্যবহার করা হয়ে থাকে? লেজার রশ্মি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে
সিডি বা ডিভিডির জনপ্রিয়তার কারণ, সিডি বা ডিভিডির জনপ্রিয়তার কারণ হচ্ছে তথ্য ধারণ ক্ষমতা অনেক, তারপর হচ্ছে সহজে বহন করা যায়, স্থায়িত্ব বেশি, তুলনামূলক মূল্য অনেক কম, ব্যবহার অত্যন্ত সহজ। এই কয়েকটি কারণে সিডি বা ডিভিডির জনপ্রিয়তা বাড়ছে দিন দিন, এবং এটা এখনো শেষ হয়ে যায়নি, এখনো আমাদের আছে। আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য রেখে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সিডি বা ডিভিডি ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা ডিভিডি আছে, ব্লু রে ডিভিডি, এটাকে বলা হয় ব্লু রে ডিভিডি। ব্লু রে ডিভিডি ধারণ ক্ষমতা সাধারণ ডিভিডির চেয়ে অনেক বেশি। ওকে, আমরা পরবর্তী এতে চলে যাচ্ছি, ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড। আচ্ছা, যেখানে নেটওয়ার্ক আছে সেখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য রাখা হচ্ছে, এবং একই নেটওয়ার্কের আওতাভুক্ত কিংবা নেটওয়ার্কের আওতাভুক্ত তথ্যগুলোকে সংরক্ষণ করা যাচ্ছে। কিন্তু যেখানে যদি এটা নেটওয়ার্ক না থাকে তাহলে কি করবে? আমাদেরকে তথ্য তো এক জায়গা থেকে আরেক জায়গায় দিতেই হবে, তথ্য তো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করতেই হবে। সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্ল্যাশ ড্রাইভ, যাকে আমরা বলি পেন ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ বলে থাকি। এখানে পেন ড্রাইভ বলার কারণ হচ্ছে এটা পকেটের মধ্যে করে রেখে দেওয়া যায়। কলমকে যেভাবে আমরা পকেটে করে রেখে দিতে পারি ঠিক তেমনি ভাবে এটাকে পকেটে রেখে দেওয়া যায় এবং প্রয়োজনে ব্যবহার করা যায়। এটি হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস, এবং এটির সবচেয়ে জনপ্রিয়তার একটা কারণ হচ্ছে এটা পকেটে রেখে দেওয়া যায়, এবং এটা কলমের মতো ছোট, তাই এটাকে পকেটে রেখে দেওয়া যায়। আরেকটা বিষয় তোমাদেরকে যদি বলি, আজকে তোমরা একটু মানে চিন্তিত হবে। ওকে, যেখানে কম্পিউটার নেটওয়ার্ক নেই সেখানে তথ্য নিতে হলে ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ প্রয়োজন হয়। ওকে, এখানে কি প্রয়োজন হয়? যেখানে কম্পিউটার নেটওয়ার্ক নেই, কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে যা আছে তা দিয়ে তো আমরা কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য পাঠাতে পারি। কিন্তু যদি আমরা অন্য জায়গায় যেখানে নেটওয়ার্ক নেই সেক্ষেত্রে আমরা কি করবো? ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ ব্যবহার করবো। আরেকটা হচ্ছে, একসময় 32 মেগাবাইটের একটা পেন ড্রাইভ 2000 সালের দিকে আসে আমাদের বাজারে, এবং এই 32 মেগাবাইট পেন ড্রাইভ এটা অনেক দাম ছিল। কিন্তু বর্তমান সময়ে এটার দাম অনেক কমে গেছে। এখন আমরা 32 মেগাবাইট নয়, 32 গিগাবাইটের যেই পেন ড্রাইভ আছে সেটা ব্যবহার করি। এটা আস্তে আস্তে বাড়ছে, 128 জিবি 256 জিবি পর্যন্ত পেন ড্রাইভ আছে বর্তমানে, এবং এটা আস্তে আস্তে এত বাড়ছে, এবং কিছুদিন পর দেখা যাবে যে আরো এটাকে বাড়ানোর জন্য প্রক্রিয়া হচ্ছে। এবং একটা সময় 32 মেগাবাইটের যে দাম ছিল সেটার দাম দিয়ে বর্তমানে 32 জিবি কেনা যাবে, এবং শুধু 32 জিবি নয়, এটাকে আরো বাড়ানোর জন্য বাজেট একটু বেশি হলে 64 জিবি, তারপরে 128 জিবি। আসলে বর্তমানে এটা কেমন আছে সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আমি যেহেতু নেটে আছি তো একটু নেট থেকে ঘেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো বর্তমানে পেন ড্রাইভ, ওকে, আমরা যদি পেন ড্রাইভের একটু দেখি পেন ড্রাইভ প্রাইস, এই দেখো আমাদের পেন ড্রাইভ, এই যেটা 16 জিবি, এটার স্পেশাল 16 জিবি। তারপর হচ্ছে এখানে আরো আছে, এটা 32 জিবি, এটা 32 জিবি, এটা 32 জিবি, আরো আছে। আমি যদি দেখাচ্ছি যে 32 জিবি পেন ড্রাইভের দাম একেবারে কম, অথচ দেখা যেত একসময় 32 MB কিনতে হতো। এটাই শুধু নয়, আরো আছে 32 জিবি, তো আরো আছে আরো বেশি। একটু যাই,
দেখি 64 জিবি পেন ড্রাইভ। দেখো এখানে যে 64 জিবি আছে, 64 জিবি পেন ড্রাইভ আছে, মানে আমাদের পেন ড্রাইভের পাওয়ার অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই যে এটা একটা 64 জিবি পেন ড্রাইভ, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আমাদের পাওয়ার বাড়ছে। আর যদি আমি একটা কাজ করি, সরাসরি 256 জিবি পেন ড্রাইভে যদি যাই, সেক্ষেত্রেও মনে হয় আমরা পেয়ে যাব 256, যেখানে 256 জিবি পেন ড্রাইভ, এটাও কিন্তু আছে। দেখেছো আমাদের স্পিড কত বেড়ে গেছে, আমি 256 জিবি পেন ড্রাইভকে ব্যবহার করছি। তাহলে আমাদের স্পিড অনেক বেশি বেড়ে গেছে, আমাদের প্রযুক্তি আস্তে আস্তে অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে। 32 জিবি পেন ড্রাইভ ব্যবহৃত হচ্ছে, তা নয়, আমরা এখন 64 জিবি ব্যবহার করি, তারপরে 128 জিবি ব্যবহার করি, 256 জিবি ব্যবহার করি, তারপর তো 256 জিবি, পরে 512 জিবি, আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ হয়ে যাচ্ছে। একসময় দেখা যাবে যে আমরা 1 টেরা নিয়ে ভিতরে আমরা পকেটে নিয়ে ঘুরছি, আমাদের একটা আস্ত কম্পিউটার নিয়ে আমরা পকেটে নিয়ে ঘুরছি। তো যাই হোক, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। তারপর হচ্ছে তোমাদের বহুল প্রচলিত একটা জিনিস আছে, যাদের স্মার্টফোন আছে তারা তো এমন কেউ নেই যারা স্মার্টফোন আছে কিন্তু মেমোরি কার্ড নেই, কারণ মেমোরি কার্ডের মধ্যে আমরা অনেক সময় অনেক তথ্য রাখি। আবার দেখা যাচ্ছে কারো কারো মোবাইলের মধ্যে যথেষ্ট পরিমাণে মেমোরি থাকে এবং সেই জন্য তারা এটাকে ব্যবহার করতে চায় না, কিন্তু অধিকাংশের মধ্যে মেমোরি কার্ড ব্যবহার করা এবং ফ্ল্যাশ ড্রাইভ মেমোরি কার্ড ব্যবহার করার একটা প্রবণতা এটা সবার মধ্যেই থাকে। এই জন্য বাজারে অনেক ধরনের মেমোরি কার্ড পাওয়া যায়, এবং 32 জিবি মেমোরি কার্ড তো অ্যাভেলেবল, এবং এটা 128 জিবিও আছে। মানে এটা হচ্ছে একটা, এই মেমোরি কার্ডটি যেটি আছে, যেটা আমরা আমাদের মোবাইলে ব্যবহার করে থাকি, স্মার্টফোনে ব্যবহার করে থাকি, এটা হচ্ছে এক ধরনের মাইক্রোচিপ সংযুক্ত কার্ড। এই মেমোরি কার্ডটা হচ্ছে মাইক্রোচিপ সংযুক্ত কার্ড, এটাকে এগুলোর নাম হচ্ছে মেমোরি কার্ড। মেমোরি কার্ডে অনেক তথ্য রাখা যায়, তবে এটি সরাসরি সংযোগ দেওয়া যায় না। সংযোগ দেওয়ার জন্য এটাকে কার্ড রিডারের মাধ্যমে ব্যবহার করতে হয়, কার্ড রিডারের মাধ্যমে। এটা একটা কার্ড রিডার। তারপরে যদি আমি তোমাদেরকে একটু কার্ড রিডার দেখাই আরো, তাহলে দেখাতে পারি। তো ওকে, আমি এখানে যাচ্ছি, আমি আবার এই যে কার্ড রিডার, এখান থেকে আমি তোমাদেরকে এটা করছি একটু, আমি আবার দেখাচ্ছি। তো আমরা যদি কার্ড রিডার দেখি, এই দেখো বিভিন্ন ধরনের কার্ড রিডার কিন্তু রয়েছে। এটা এক ধরনের কার্ড রিডার, এটা কার্ড রিডার, এগুলো অনেক কার্ড রিডার, এই যে এখানে অনেকগুলো কার্ড রিডার, এটাও একটা কার্ড রিডার। মানে আমাদের ইমপ্রুভ দেখো কত ইমপ্রুভ হয়েছে। আমরা ইচ্ছে করলে একসাথে 3-4টা কার্ড রিডারে 3-4টা কার্ড ইউজ করতে পারি। ওকে, আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো এই যে দেখো এখানে কতগুলো কার্ড রিডার তোমাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের কার্ডের মাপও এক এক রকম, আবার কার্ডের মাপের সাথে কার্ডও অনেক রকম। কার্ড রিডার, কার্ডকে পড়ার জন্য কার্ড রিডারকে ব্যবহার করা হয়ে থাকে। তো যথারীতি তাহলে আমাদের কি করতে হয়, মেমোরি কার্ড কম্পিউটারে সংযুক্ত করতে কার্ড রিডারের প্রয়োজন হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার সাথে আছো? ওকে, MP3 হচ্ছে গান শোনার জন্য একটা যন্ত্র। MP4 এটাও গান শোনার জন্য একটা যন্ত্র। ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, এগুলোতে আমরা যে কার্ড ব্যবহার করে থাকি এটাকে বলে থাকে মেমোরি কার্ড। তোমাদের মধ্যে অনেকেই অভ্যস্ত আছো যারা মোবাইলের মধ্যে
গান শুনতে অভ্যস্ত আছো, তারা গিয়ে হয়তো কম্পিউটার দোকানে গিয়ে বলে যে আমরা গান শুনতে চাই, তো কিছু গান দিয়ে দেন। সেক্ষেত্রে কি করা হয়, যেই কম্পিউটার দোকানদার থাকেন তিনি এটাকে বের করে একটা কার্ড রিডার বের করেন, এবং কার্ড রিডারের মধ্যে তিনি তোমার যে মেমোরি কার্ডটি আছে সেই কার্ডটি মোবাইল থেকে খুলে কার্ড রিডারে প্রবেশ করেন, এবং তার তুমি যেই পছন্দগুলো করছো সেই পছন্দগুলো থেকে তিনি তোমাকে কিছু গান কিছু ভিডিও দিয়ে দেন। এটা হচ্ছে মেমোরি কার্ডের কাছে। মেমোরি কার্ডের ভিতরে আমরা কিছু তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। এর ব্যাপক প্রভাব হচ্ছে একক কাজ। তুমি এক্সটার্নাল হার্ড ডিস্ক কেন ব্যবহার করবে? এক্সটার্নাল হার্ড ডিস্ক এর প্রয়োজনীয়তাটা কি, এটা তোমরা একটু বলবে। তারপর হচ্ছে জোড়ায় কাজ, সিডি বা ডিভিডি জনপ্রিয়তার কারণ কি? এখানে 4-5টি কারণ আছে, সেই কারণগুলো তোমরা ক্লাসটা ভালো করে আবার দেখবে। যদি প্রথমবার এটা বুঝতে না পারো তাহলে আর একবার দেখলেই তোমরা বেশ বুঝতে পারবে। যদি একান্তই বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাবে, স্যার আমরা এটা বুঝতে পারিনি। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আবার পরবর্তীতে প্রশ্ন উত্তর করবে তোমাদেরকে আমি কিন্তু বলে দেবো। ওকে, দলগত কাজ, তথ্য সংরক্ষণের জন্য সিডি, ডিভিডি, পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো? যুক্তি সহ বর্ণনা করো। মূল্যায়ন, কত সালে প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করা হয়? 1 মেগাবাইটের জন্য কত খরচ হতো? ফ্লোটার কি? হার্ড ডিস্ক কত প্রকার ও কি কি? ব্লু-রে কি? বাড়ির কাজ, তথ্য সংরক্ষণের জন্য তুমি কি ধরনের মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার করো? ওকে, আমি কি একটু দেখবো যে তোমাদের কোনো কিছুর সাথে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা ব্যবহার করো সেই সম্পর্কে তুমি কিন্তু একটি বাড়ির কাজ আমার কাছে তোমরা জমা দিতে পারো। জাস্ট তোমরা কমেন্ট বক্সে দিতে পারো যে স্যার আমরা তথ্য সংরক্ষণের জন্য এই ধরনের মেমোরি কার্ড বা স্টোরেজ ডিভাইস ব্যবহার করে থাকি। যাই হোক, আজকের পাঠে তোমরা শিখেছো গিগাবাইট, টেরাবাইট, অ্যালুমিনিয়াম অ্যালয়, সিরামিক, পলিকার্বনেট, লেজার মেশিন। আগামী পাঠে যা শিখবে প্রিন্টেড সার্কিট বোর্ড, চিপসেট, বিল্ট ইন র্যাম স্লট, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, নেটওয়ার্কিং কার্ড। তো আজকের ক্লাসটি আপাতত এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। তোমরা প্রত্যেকটা ক্লাস গভীর মনোযোগের সাথে দেখবে এবং তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।